আপু, আপনি কোথাও জব টপ করছেন নাকি বাসায় আছেন বাচ্চাদের নিয়ে? এইরকম একটা প্রশ্ন আমি প্রায় শুনতে পাই। কন্টেন্ট ক্রিয়েট যে আমি করি এটা যে আমার একটা পেশা বা আমার একটা কাজ, এই পরিচয়টা আমি খুব একটা কখনোই কাউকে দেই না। যারা আমাকে চেনে তারা তো চেনে। আমি তখন হেসে বলি যে না, কিছু করি না, বাচ্চাদেরকে নিয়ে বাসায় থাকি। তখন মনে হয় যে বাচ্চাকে নিয়ে বাসায় থাকা মনে হয় কোনো কাজই না, বাট এই কাজটা যে কত বড় কাজ সেটা আসলে যারা বাসায় থাকে সেই মারাই জানে। আজকে একটা ছুটির দিন আর মাশাল্লাহ আমাদের সাফান কিন্তু এখন রেগুলার রোজা রাখতে পারে এবং সারপ্রাইজিংলি নিজের আগ্রহে সে সেহেরিতে উঠে আমাদের সাথে সেহেরি করে এবং সারাদিন একবারে কখনো বলতে শুনি না যে খারাপ লাগছে বা কোনো কিছু, এবং খুব আগ্রহ নিয়ে আমাদের সাথে ইফতারি করে, নামাজ পড়ে। মাশাল্লাহ আমার সাফান কিন্তু এখন বেশ বড় হয়ে গেছে আর আল্লাহর রহমতে অনেক বুঝদারও হয়ে গেছে। এই শীতে উঠলেও কিচ্ছু দেখতে পায় না আয়নায়, কিন্তু ও কারণে উঠতেই থাকে। হ্যাঁ রে সুহানা রে, অকারণে উঠো কেন? এখন আবার কই নামো? ব্রাশ করো, ব্রাশ কই যায়? এই যে চোরা, এদিকে এসে ব্রাশ করে যাও, না হলে গেট খোলা হবে না। আমাদের সুহানার কিন্তু 16টা দাঁত উঠে গেছে, চিন্তা করা যায়। সুহানার এখন 16টা দাঁত এবং ওকে স্ট্রিক্টলি বলে দিছে যে প্রতিদিন ওকে সকালে আর রাতে দাঁত ব্রাশ করাইতে হবে। এতদিন যখন দাঁত ছিল না তখন সারাদিন ব্রাশ মুখে নিয়ে ঘুরতো, আর এখন ব্রাশ করতে হবে। এখন আর তাকে ব্রাশই করানো যায় না, ব্রাশ করাতে নিলেই দেয় দৌড়। দিনের মধ্যে সকালবেলায় মনে হয় একমাত্র আমি স্কিন কেয়ারটা করি, রাত্রেবেলা করাটা খুবই ইম্পর্টেন্ট, বাট সেটা আমার আর করা হয় না। এটা হচ্ছে মেলানোসিসির প্রিমিয়াম ব্রাইটেনিং সেরাম এসেন্স, আর এটার কাজ হচ্ছে যে কোনো রকম দাগ, একনে স্পট বা যদি পিগমেন্টেশন থাকে সেটা রিডিউস করতে অনেক সাহায্য করে। এই সিরামে আছে এসকোরিক অ্যাসিড, যেটা হচ্ছে ভিটামিন সি এর খুবই পিওর একটা ফর্ম, আর সাথে ভিটামিন ই, যা কিনা আমাদের স্কিনের মেলানিন প্রোডাকশনকে কন্ট্রোল করতে সাহায্য করে। আমাদের স্কিনের ব্যারিয়ারকে স্ট্রং রাখার সাথে সাথে এটা আমাদের স্কিনকে অনেক বেশি হাইড্রেটেড রাখে। এই সিরামটা অনেক বেশি লাইট ওয়েট, খুব তাড়াতাড়ি স্কিনের সাথে মিলে যায় আর স্কিনে একটা গ্লো ইফেক্ট দেয়। আর তাছাড়া ভিটামিন সি কিন্তু আমাদের স্কিনে অ্যান্টি এজিং হিসেবে কাজ করে, যে কারণে স্কিনকে অনেক বেশি ইউথফুল, রেডিয়েন্ট এন্ড গ্লোয়িং দেখা যায়। তাই মেলানোসিসের এই সিরামটা জাপানে কিন্তু নাম্বার 1 পপুলার একটা সিরাম বলা যায়। আর এরপরে আমি হাদালাবোর একটা ময়েশ্চারাইজার লাগাই নিলাম। আমার মনে হয় যে একটা স্কিনের জন্য ময়েশ্চারাইজার খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি উইন্টার। যে কোনো রকম জাপানিজ স্কিন কেয়ার প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন কিরেইতে। আর এই ঈদ উপলক্ষে কিরেই কিন্তু অনেক অনেক অফার নিয়ে আসছে আপনাদের জন্য। সব ধরনের জাপানিজ স্কিন কেয়ার প্রোডাক্টের উপরে আপনারা পেয়ে যাবেন আপ টু 20% ডিসকাউন্ট। কে বিউটির উপরে পেয়ে যাবেন 14% ডিসকাউন্ট এবং অন্যান্য ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্টের উপরে পেয়ে যাবেন 14% ডিসকাউন্ট। আর এছাড়া যদি আপনারা আপনাদের পেমেন্টটা বিকাশে করেন তাহলে পেয়ে যেতে পারেন আপ টু 150 টাকা ক্যাশব্যাক। সো যারা যারা এইসব লোভনীয় অফারগুলো অ্যাভেল করতে চান, এখনই কিরের ফেসবুক পেজে চলে যান এবং আপনার পছন্দের স্কিন কেয়ার প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলেন, কারণ এই অফারের ভ্যালিডিটি কিন্তু 21শে মার্চ পর্যন্ত। আমাদের সানায়া পরে ক্লাস 2-তে, আর ওদের স্কুলে এখন হচ্ছে দড়িলাফ শেখানো হয়। বলতে গেলে প্রায় প্রত্যেক দিনই হচ্ছে স্কুলে ওরা দড়িলাফের ক্লাস করে। আর বাচ্চারা যখন নতুন কোনো কিছু করতে শেখে সেটা নিয়ে তো তাদের এক্সাইটমেন্টের কোনো শেষ থাকে না। মানে সকাল, দুপুর, রাত, বলতে গেলে রাতের ঘুম থেকে উঠেও সানায়ার মনে পড়ে যে একটু দড়িলাফ লাফায় আসি। তো সে তো একা একা লাফাবে না, যেহেতু সে বাইরে যেয়ে প্র্যাকটিস করে। কি যে করতে একবার দেখাইছিলাম যে আমি দড়িলাফ লাফাইতে পারি, এরপর থেকে মানে প্রত্যেক দিনই তার সাথে দড়িলাফ লাফাইতে হয়। ছোটবেলায় আমার রোপিং এত বেশি পছন্দের একটা জিনিস ছিল, আমি অনেক দড়িলাফে এক্সপার্ট ছিলাম এবং একটানা মনে হয় 500, 600, 1000 করে ফেলতে পারতাম। আর এখন বাবারে বাবা, তার উপরে রোজা, মনে হয় কি 10-12 বার মানে হওয়ার পরেই আমার মনে হয় কি আমার শ্বাস আটকে আসতেছে। তবে সানায় আমাকে যে হারে ধরে ধরে প্র্যাকটিস করাইতেছে, কিছুদিনের মধ্যেই দেখবেন আমার ওজন গেছে কমে প্রায় 10 কেজি। ছোট ছোট বাচ্চা থাকে বাসায়, যে সব মায়েদের, এরা যদি সারাদিনে কোনো কাজও না করে তাহলেও মনে করবেন যে সারাদিন পরে তারা অনেক বেশি এক্সস্টেড থাকে, কারণ এই যে বাচ্চাগুলোকে তো অন্তত অ্যাটেন্ড করতে হয়। আর বাচ্চারা তো জাস্ট চুপ করে বসে থাকতে পারে না, তাদের সারাদিনই কোনো না কোনো অ্যাক্টিভিটির মধ্যেই থাকতে হয়। স্পেশালি মায়ের সাথে কাটানো মোমেন্টগুলো কিন্তু বাচ্চারা খুব এনজয় করে, অনেক দুষ্টমি করতে চায়। অনেক সময় দেখা যায় কি আমরা না পারতেও, নিজেদের শরীর খারাপ থাকলেও কিন্তু বলতে পারি না যে খারাপ লাগছে, এখন তোমার সাথে খেলবো না। এটা স্পেশাল আমি করতে পারি না। আমি আমার বাচ্চাদেরকে 100% টাইম দিই। ওরা যখন যেটা আমাকে করতে বলে চেষ্টা করি করার, হয়তো বা সবসময় হয়ে ওঠে না, বা সেটাও বুঝিয়ে বলি যে এখন আমি পারবো না, আমি আধা ঘন্টা পরে পারবো। বাট আমি চেষ্টা করি যে আমার বাচ্চাদের সাথে প্রচুর সময় কাটাতে, ওদের আলতু ফালতু কথা শুনতে, ওদের সাথে আলতু ফালতু গল্প করতে, ওদের আলতু ফালতু খেলা খেলতে। আমার কাছে মনে হয় যে এই যে মোমেন্টগুলো আমি ওদের সাথে কাটাচ্ছি, এগুলো ওরা বড় হলে মনে করবে, আর এগুলো কিন্তু মানুষের জীবনের সুন্দর সুন্দর মেমোরিজ হয়ে থেকে যায়, তাই না? কেউ যখন প্রশ্ন করে যে আপনি কি কোনো জব টব কিছু করছেন নাকি কিছু করছেন না, বাসায় থাকছেন, তখন আমার মনে হয় যে তাকে বলি আপনি একদিন এক কাজ করেন, আপনার বাচ্চাগুলোকে নিজে ঘরে পালেন আর আপনার পার্টনারকে বলেন বাইরে যেয়ে চাকরি করতে, তাহলে বুঝতে পারবেন যে আমরা মায়েরা যারা বাসায় বসে কিছু করি না তাদেরও
কি পরিমাণ স্ট্রেসফুল একটা লাইফ যায় সারাদিন। ফেসবুকে ঢুকলেই দেখি ডাইনিং টেবিল সবাই কি সুন্দর করে ডেকোরেট করছে এই রমজান উপলক্ষে, আর আমার ডাইনিং টেবিলের ডেকোরেট হয়ে থাকে আমার বাচ্চাদের খেলনা দিয়ে, তাদের দুধ, তাদের বই খাতা, তাদের এই তাদের সেই। দিনের মধ্যে কয়বার যে আমি এগুলো সাফ করি আর কয়বার যে আবার এরকম হয়ে যায় আওলা ঝাওলা তার কোনো হিসাবই নেই। মাঝে মাঝে তো ফেসবুক দেখে আমি পুরো ডিপ্রেশনে চলে যাই যে বাসায় কি আমাদের খালি বাচ্চাগুলো এরকম দুষ্টমি করে নাকি সবার বাচ্চা এরকম দুষ্টমি করে। জীবনের অর্ধেক সময় মনে হয় আমি খালি ওদের এই খেলনা আর ওদের বই খাতা গোছাতে গোছাতে কাটাই দিলাম। হয়তো একটা সময় আমার ঘর আওলানোর আর মানুষজন আমার বাসায় থাকবে না, তখন আবার আমি এই আওলা ঘরই হয়তো বা মিস করবো। আজকে ভাবছি একটু হালিম বানাবো। লাস্ট কয়েক বছর হয়ে গেল আমরা ইফতারিতে আসলে সেরকম করে কোনো কিছুই বানাই না। দেখা যায় ওই যে ডিনার টাইম হয়ে যায় তো একেবারে আমরা রোজাটা খুলে রাতের খাবারটাই খেয়ে ফেলি, আর উইকেন্ডে আমাদের এলাকার মসজিদে যেয়ে সব বাঙালিরা একসাথে ইফতারি করি। তবে আজকে অবশ্য আমাদের এক ছোট বোনের বাসায় ইফতারের দাওয়াত আছে। মাত্র কয়েকদিন আগে ওর ছোট একটা বাচ্চা হয়েছে, তো ও তো ইফতারের দাওয়াত আমাদেরকে দিয়েছে আর আমাদেরও আসলে ওর বাবুকে দেখতে যাওয়ার কথা। তো ভাবলাম যে সবাই মিলে টুকটাক কিছু বানিয়ে নিয়ে যাই, ওর প্রেশারটাও কম হবে আর আমাদের সবার একসাথে মিলে ইফতারও করা হবে। ছুটির দিনে সাফানের বাবা সবসময় আমাকে একটা কাজে সাহায্য করে, আর সেটা হচ্ছে সারা ঘর সুন্দর করে ভ্যাকিউম করে। আমি এখানে পেঁয়াজগুলোকে বেরেস্তার মতো করে একেবারে ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি, আর তারপরে আমি এখানে মাংস দিয়ে দিচ্ছি। আজকে আমি হালিম রান্না করব। আমার মেজারমেন্টের খুব সমস্যা, আমি বুঝি না যে কতটুকু দেওয়া লাগে কি আশায় বিষয়ের জন্য। আজকে ভাবছি পুরো প্যাকেটে যে রেসিপি লেখা আছে সেটাই ফলো করব। আর এই বেরেস্তাটা হচ্ছে গিমুতে পাওয়া যায়। সময় বাঁচাতে আমি সবসময় এই বেরেস্তাটাই হচ্ছে ব্যবহার করি। প্যাকেটের রেসিপি অনুযায়ী জাস্ট পেঁয়াজ আর তেলের ভিতরে মাংসটাকে ভালো মতো ভেজে নিতে হবে, তারপরে পানি যখন শুকায় যাবে তখন এর ভিতরে দিতে হবে হচ্ছে প্যাকেটের মশলাটা। আর এই যে আমার ছোট্ট পাখি চলে আসছে, ও কেমনে জানি বোঝে যে আমি এখন রান্না করতে আসছি, ওর এখন রান্নাঘরে আসতেই হবে। তো ও যেহেতু রান্নাঘর থেকে যাচ্ছে না, ওর বাবা বললো দাও আমি করে দিই। আর এই যে এখন হচ্ছে মশলাটা অ্যাড করে দিলাম, আর অ্যাড করার পরে এটাকে ভালো মতো সিদ্ধ হইতে হবে কিছুক্ষণ। ও হ্যাঁ, ডালটা কিন্তু আমাকে আগে ফুটন্ত গরম পানিতে ভিজাই রাখতে হয়েছিল হচ্ছে 15 থেকে 20 মিনিট। মশলাটা অল্প কিছুক্ষণ কষায় তারপরে হচ্ছে ডালটার মধ্যে দিতে হবে, না হলে আবার মশলা পুড়ে যাবে যেহেতু ভিতরে পানি একেবারে। আর এই তো আমি এখানে একটু বেশি করেই পানি দিয়ে দিচ্ছিলাম, কারণ এই যে ডালটা থাকে ডালটা সহজে সিদ্ধ হতে চায় না, বেশ সময় লাগে। আর এই হালিমের না একটা সমস্যা হচ্ছে এটা কন্টিনিউয়াস নাড়াতে হয়। এটাকে যে আপনি ঢেকে কিছুক্ষণ রেখে দিবেন এটা টুকুস করে তলে লেগে যায়। এই জন্য সাফানের বাবাকে এখানে দাঁড় করে রেখে গেছি যে তুমি 2 মিনিট পর পরে উঠায় একবার নাড়া দিবা তলে। তো সে খুব ভালো মতো এই কাজটা করছে। ওদিকে আমি সুহানাকে গেছিলাম ঘুম পাড়াইতে, এসে তারপর একটু লবণ চেক করলাম। রোজা রেখে তো লবণটা চেক করা যায়, সেটা তো সমস্যা হয় না, মুখ কুলি করে ফেললেই হয়। কিন্তু সমস্যা হলো ডাল কি সিদ্ধ হইলো কিনা, তারপরে মাংসটা সিদ্ধ হইলো কিনা এইটা বুঝবো কিভাবে। অনেকক্ষণ ধরে নিজে চেক করতে থাকলাম, দেখে মনে হচ্ছিল একবার হয়েছে, একবার মনে হচ্ছিল হয় নাই। পরে জামাইরে ডেকে বললাম দেখো তো তুমি বোঝো না কি হয়েছে কিনা। সেও কতক্ষণ ফর্ক দিয়ে গোটাটাতে বোঝার চেষ্টা করলো যে আসলে সিদ্ধ হয়েছে কিনা। তারপরে চিন্তা করলাম আরো কিছুক্ষণ রেখে দেই, কারণ সিদ্ধ বেশি হয়ে গেলে সমস্যা নাই, সিদ্ধ কম হলে কেউ খেতে পারবে না। বাই দ্য ওয়ে, আজকে আমি যে ড্রেসটা পরছি এটা আমি হচ্ছে নুহাত পেজ থেকে নিছি, একটা টাঙ্গাইলের জামদানি 3 পিস। ড্রেসটা দেখতেও যেমন সুন্দর, এটা পরেও ঠিক তেমনই আরাম, খুবই কমফোর্টেবল আর সফট একটা ফ্যাব্রিক। ওনাদের পেজে ভিজিট করলে এটার আর অনেক কালার আপনারা পেয়ে যাবেন। আমার রান্না বান্না শেষ, এখন হচ্ছে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আমরা একসাথে জোহরের নামাজটা পড়বো। আমরা কিন্তু এই কয়েকদিনে খুব সুন্দর প্র্যাকটিস করাইছি বাচ্চাদেরকে যে আসো সবাই জামাতে নামাজ পড়ি। এমনকি ছোটটারেও হচ্ছে ট্রেনিং দেওয়ানো হইতেছে যে কিভাবে সবাই একসাথে দাঁড়ায় হচ্ছে নামাজ পড়তে হয়, নড়াচড়া করতে হয় না। সে অবশ্য সুস্থ মতো দাঁড়ায় থাকে না, ঘুরে ঘুরে সবার চেহারা দেখতে থাকে। যাই হোক, কিভাবে করতে করতেই একসময় শিখে যাবে। আর এখানে আমি সুহানাকে বাইরে নিয়ে আসছি একটুখানি কলা খাওয়াইতে। সকাল থেকে সে কিচ্ছু খায় নাই, তো আমি বাইরে যাওয়ার আগে ভাবলাম যে একটু ভালো করে না খাওয়াই দিলে দেখা গেল ওই বাসায় যদি কিছু না খায় খালি খ্যান করবে। ব্লগটা এখানেই শেষ করছি, ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।